মিডনাইট শ্যাডো টেলসে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনি এমন কোনো বাড়িতে গিয়েছেন যেখানে একটা চোখ আঁকা আছে, যেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা গাছ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে? হয়তো আপনি সেটা উপেক্ষা করতে পারবেন না এবং এগিয়ে যাবেন সেই বাড়িতে। চলুন তবে আজ আর কথা না বাড়িয়ে শুনে নি একটা গল্প। শুনতে থাকুন আমাদের গল্প, অভিশপ্ত বাড়ির বাসিন্দা। শীতল দমকা বাতাস বইছে, ঘন হয়ে আসা মেঘ সূর্যের সোনালি আলোকে ধীরে ধীরে গ্রাস করছে। হয়তো একটু পরেই একটা বুনো ঝড় আসতে চলেছে। তারই আগমন এই বিমর্ষ হয়ে আসা প্রকৃতি জানান দিচ্ছে। আমার এদিকটায় ঘুরতে আসা হয়তো বোকামি। আমি এখানে একেবারে নতুন, নিতান্ত কর্মসূত্রেই এখানে আসা, তাই এই জায়গা সম্পর্কে কিছুই জানি না। ঝড়ের মধ্যে সাইকেল চালাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এক্ষুনি হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যত তাড়াতাড়ি সম্ভব একটা আশ্রয় খোঁজা দরকার। এখানে আবার এক সমস্যা, অন্যান্য স্থানের তুলনায় এখানে বাড়ির সংখ্যা খুবই কম। কিছুটা এগিয়ে যেতেই একটা বাড়ি চোখে পড়ল। বাড়ি বললে বোধহয় ঠিক হবে না, যেন একটা জীবন্ত অস্তিত্বের আদিম বীজ। সামনে একাকী দাঁড়িয়ে থাকা ন্যাড়া গাছটা তার ডাল দিয়ে হাতছানি দিয়ে ডাকছে। এ ডাক অতল স্পর্শী, এ ডাক উপেক্ষা করা যায় না। বৃষ্টির একমাত্র আশ্রয় পেতে সাইকেলটা পাশে দাঁড় করিয়ে হাঁটতে লাগলাম ফাটল আর গুলমলতা ভরা পেভমেন্টের ওপর। যেটুকু চোখে পড়ল তা দেখে বুঝলাম বাড়িটা বেশ পুরনো। জায়গায় জায়গায় চুন খসে পড়েছে। পুরাতন গথিক ধাঁচের তৈরি বলে মনে হয়। হয়তো কোনো ইউরোপিয়ান বানিয়েছিলেন। দরজায় হাত দিতেই একটা উষ্ণ ছোঁয়া অনুভব। আশ্চর্য হয়ে গেল, এই বড় বাড়িতে কি কোনো জীবন্ত প্রাণীর বাস করা সম্ভব? ভেতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়ল সামনে নোনা ধরা দেওয়ালটা, আর সেখানে রয়েছে একটি চোখ। একটা জীবন্ত চোখ দেওয়ালের ফ্রেমের মধ্যে। বহু প্রাচীনকালে হয়তো কোনো চিত্রশিল্পী তার অদম্য ইচ্ছার প্রকাশ করেছেন এই চিত্রে। আমি বেশ নজর দিলাম, সামনে এগিয়ে গেলাম, ফোনের ফ্ল্যাশটা জ্বাললাম। নেটওয়ার্ক নেই। একটা সোফা চোখে পড়ল। দেওয়ালে নুন আর মাঝে মাঝে চোখের ছবি ছাড়া কিছু নজরে পড়ছে না। চারিপাশের অন্ধকারে আবছা লাগছে।
সামনে এগিয়ে গিয়ে ধুলো ছেড়ে বসে পড়লাম সবাই। ফ্ল্যাশটা একটু এদিকে ওদিকে ঘোরাতেই আরো কিছু দৃষ্টিক্ষেত্রে এলো। ভ্রু একটু কুচকে গেল। পুরনো মলিন হয়ে আসা ঘোলা টেম্পু, অনেকগুলো। ছোটখাটো লাইব্রেরি ছিল হয়তো এককালে। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম অনেক নিষিদ্ধ বইও রয়েছে। ন্যাক্রোনমিকন, ক্রনোলজি অফ নাথ, পিগাফেটাস, র্যাকনাম কঙ্গো, দি ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট, মোনাস হাইরোগ্লিফিকা। তার মধ্যে একটা বই চোখ আটকে গেল। কোডেক্স অ্যাকুলোরুম, দ্য ইউজিল্যান্টিবোস অ্যান্টিকেস। আনুমানিক খ্রিস্টপূর্ব 92 সাল নাগাদ গাউস ভেসপার্তিলিও নামক কোনো এক রোমান হাই প্রিস্টের রচনা শুনল। বইটা হাতে নিতেই একটা অস্থিরতা আমায় চেপে ধরল। সমস্ত পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রাচীন ল্যাটিন শব্দে লেখা। কিছুকাল আগে বিস্তর ভাষা নিয়ে গবেষণার সময় প্রাচীন ল্যাটিনটা একটু শিখে আয়ত্তায় এনেছিল। এই বই পড়ার ইচ্ছা আমার অনেক দিন। শুনেছিলাম এতে নাকি ঈশ্বরদের পাঠানো অ্যাঞ্জেলদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারা মানব সভ্যতার অগ্রগতি ও তাদের ওপর নজরদারি করতে এই ত্রিমাত্রিক জগতে নাকি এসেছিলেন, কিন্তু তারা এই জগতের নারীদের প্রতি আকৃষ্ট হন। এরপর জন্ম নেয় এক ভয়াবহ অভিশাপের। তারা আবদ্ধ হয়ে যান বৃহৎ নজরে। হলদে হয়ে আসা জীর্ণ বইটা হাতে নিতেই কয়েক পৃষ্ঠা দেখতেই ভয়ে সিটিয়ে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা অজানা ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে যাচ্ছে। মন বলছে এ কোন অপার্থিব স্থানে এসে পড়েছে। এ যেন আমার চেনা কোনো ত্রিমাত্রিক জগৎ নয়, এ হয়তো অন্য কোনো মাত্রা। এমন সময় বাড়ির মধ্যে একটা ভারী কিছু শব্দ শুনতে পেল, যেন কেউ গামবুট পরে এদিকেই আসছে। ক্রমশ এটা ধীরে ধীরে কাছে আসছে, আর তার সাথে যোগ দিয়েছে একটা পাম্পের মতো অজ্ঞাত শব্দ। এতক্ষণ লক্ষ্য করি, ভাবলাম এ বাড়ির মালিক বোধহয় জেগে উঠেছে। কিন্তু কে জনশূন্য এক জীবন্ত অস্তিত্বময়ী বাড়িটার মালিক? এখন সিঁড়ি দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ শুনতে পাচ্ছি, তারও গভীর হচ্ছে। এখন ওই পাম্পের শব্দে মাথায় অসহ্য যন্ত্রণার উদ্রেক হয়েছে। একটা দরজা খোলা শব্দ। মুহূর্তে দরজাটা খুলে গেল, কিন্তু দরজার ওপারে কেউ নেই। ফাঁকা। এ কিভাবে সম্ভব? আমার দুটি ইন্দ্রিয় একসাথে কিভাবে ভুল হতে পারে? এবারে ফ্ল্যাশটা পাশে ফেললাম। একটা অজানা ভয় আমায় পেয়ে বসল। সেখানেও কিছু নেই, শুধু একটা মাত্র জিনিস ছাড়া, একটা আলো, চকচকে সবুজ একটা আলো। কাছে গেলাম।
এখন পাম্পেরও অজানা শব্দটা গা শোয়া হয়ে গেছে। একটা ডিম্বাকার পাথর, তার মধ্যে থেকেই আলোটা আসছে। ফ্ল্যাশের আলোয় আর একটু পর্যবেক্ষণ করে বুঝলাম এই যা দেখছি তা আমার কাছে কোনো সঠিক ব্যাখ্যা নেই। যেন হিউনাই লুমেনের সেই পাথরের মতো। দৌড় লাগালাম। এর সত্যতা প্রমাণের জন্য একটা পাত্র দরকার, জলপূর্ণ পাত্র। চোখে পড়ল ভাঙা হয়ে প্রায় মলিন হয়ে আসা একটা কাঁচের জার। সেটা নিয়েই দৌড়ালাম। অন্য একটা রুমে পড়লাম। সেই পাথরটা দেখলাম সেখানে। 2 বার 3 বার এমনই ভাবে 6 বার এই একই ঘটনা ঘটল। আবার দৌড়ালাম, কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারলাম দৌড়ে কোনো লাভ নেই। এই বাড়ির গোলক ধাঁধায় আমি হারিয়ে যাচ্ছি। কোনোভাবে জল দরকার। যদি এই পাথর তা হয় আমি যা ভাবছি, তবেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো আমি। এতক্ষণে আমি বুঝতে পেরেছি এ বাড়িও অভিশপ্ত। একটা ফাটল পেয়ে গেল, আগে লক্ষ্য করিনি। উত্তেজনায় হাত থেকে ফোনটা পড়ে গেল। সেই আধো আলো ছায়াতে দেখতে পেলাম একটা তরল বের হচ্ছে সেই দেওয়ালের ফাটল দিয়ে। ফোনটা না তুলেই সেখানে দৌড়ালাম। জার ধরল সেই ফাটলটা নিচে। ক্রমশ ভর্তি হয়ে এলো জারটা। তারপর একসময় পাথরটা ফেলেও দিলাম তার মধ্যে। এরপর ফোনটা হাতে তুলে সেই দিকে আলো ফেলতেই আমার সময় যেন থমকে গেল। এক আদিম নীরব ভয় আমায় চেপে ধরল। কারণ সেই জারের তরলটার রং সাধারণ নয়, লাল, টকটকে লাল বল। এতক্ষণে কিছু জ্যামিতিক নকশা তৈরি হতে শুরু করেছে সেই জার। একটু পরেই এই বাড়ির সত্যতা আমার চোখে ধরা দিল। সেই অপার্থিব অলৌকিক পাথর, যার উল্লেখ আছে স্বয়ং মৃত্যুর বই ন্যাক্রোনমিকনে। আমার চারপাশ এখন গলে যেতে শুরু করেছে। এই চেনা ত্রিমাত্রিক জগৎ ভেঙে চুরে এক অন্য মাত্রার প্রতিফলন তৈরি করছে। এখন আর কোনো আলো নেই, তবু সব দেখতে পাচ্ছি। প্রথমে ঢোকার সময় দেখা চোখটা কোনো দেওয়ালের চিত্র না। সেই চোখ অন্ধকারের বুকে জল জল করে চেয়ে আছে আমারই দিকে। অসংখ্য চোখ। আর সেই পাম্পের শব্দ ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে এক অন্য মাত্রার জীবের স্বরে। এখন বুঝতে পারছি এই বাড়ি জীবিত। আদিম কাল থেকেই এর সব কিছুর উপর নজরদারি করে চলেছে। তবু মাথার মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হল। সেই আওয়াজ আর এই পাম্পের মতো অজ্ঞাত শব্দটা কি? আমার চেনা চারপাশ ধীরে ধীরে অচেনায় পরিবর্তন হচ্ছে। আমি চাইলে পালাতে পারি, কিন্তু পালিয়ে কোথায় যাব? এর থেকে নিষ্কৃতি নেই। জারটার দিকে তাকাতেই আগের প্রশ্নগুলোর উত্তর মাথায় বিদ্যুৎ বেগে এলো। কারণ
কারণ যার এর চারপাশে ঘিরে রয়েছে এক অজানা প্রাণীর টেন্টিকল। আগের ওই শব্দটা হয়তো এ মাত্রা ছাড়িয়ে অন্য কোনো মাত্রার জীবে, আর সেই পাম্পের শব্দ হলো এক মাত্রা থেকে অন্য মাত্রায় স্থানান্তর। ঈশ্বর জেগে উঠেছেন। মিশমিশে কালো একটা ছায়া সারা বাড়িময় কিছু একটা খুঁজে চলেছে, যেন অন্য কোনো প্রাণীর অস্তিত্ব টের পেয়েছে। এখন একমাত্র বিজাতীয় প্রাণী হলাম আমি, মানে এই টেন্টিকল গুলো আমায় এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। সামনে দরজা খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। সেই টেন্টিকল গুলো আমার দিকে যেন এগিয়ে আসছে, কাছে, আরো কাছে, কিন্তু আমায় ছুঁতে পারছে না। ওপরে উঠে একটা আশ্চর্য জিনিস চোখে পড়ল। কতগুলো গঙ্গা ফড়িং নিচে স্তূপাকার মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরাও এই বাড়িতেই ছিল। একটা বজ্রনাদে চারপাশ আলোকিত করে দিল। তাতে দেখলাম যেগুলো এতক্ষণ ধরে গঙ্গা ফড়িং ভাবছিলাম, তা আসলে গঙ্গা ফড়িং নয়, গঙ্গা ফড়িং এর মতো বৃহৎ আকারের কোনো প্রাণী। সেই টেন্টিকল গুলো আমার দিকে আসছে। বৃষ্টির জল বড় ফোঁটা ফোঁটা আকারে পড়ছে। ওপরে উঠতে উঠতে আমি এখন ছাদে পৌঁছেছি। দূরে কোথাও কোনো আলো নেই। চারপাশ একটা অন্ধকারে ঢাকা রয়েছে। এখন আর টেন্টিকল গুলো আমার দিকে আসছে না, তারা কোথায় যেন মিলিয়ে গেছে। বৃষ্টি থামানো, অনবরত পড়েই চলেছে। হয়তো সেই অন্ধকারের বুকে একটা জীবন্ত সত্তা পেলাম। সেই ন্যাড়া গাছ আর নেই। এখন বুঝতে পারি সেই গাছ আসলে ছিল একটা হাত। টেন্টিকল গুলো মিলিয়ে গেছে, কারণ এখন জেগে উঠেছেন 11th ডাইমেনশনের ঈশ্বর। একটা জিঘাংসাপূর্ণ দৃষ্টি আউড়ে আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছেন তিনি বাড়ির দেওয়াল বেয়ে। আদিম পৃথিবীর সৃষ্টির কিছুকাল পর থেকেই এই গঙ্গা ফড়িংয়ের উৎপত্তি হয়েছে। আমাদের চেয়ে তারা হাজার হাজার বছর পুরনো। এত বছর ধরে পৃথিবীতে থাকার ফলে তাদের দেহে বেশ কিছু অভিযোজন হয়েছে। বেঁচে থাকার তাগিদে অনেক অনুকূল অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা যা বুঝতে পারি না, তারা তা অনায়াসে বুঝতে পারে। দোতলায় সেই ফড়িংয়ের মৃতদেহ স্তূপাকারে ছড়িয়েছিল, কিন্তু কেন? তার কারণও পেয়ে গেলাম। এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে গেলে গঙ্গা ফড়িং নিজেই নিজেকে শেষ করে ফেলে। 11th ডাইমেনশনাল ঈশ্বর আমার অনেক কাছে চলে এসেছে। তিনি কোনো শব্দ করেন। ঈশ্বর আমাকে গ্রাস করলে আমি আর আমার মাত্রায় ফিরে যেতে পারব না। আমাকে নিজেকে শেষ করতে হবে। ঈশ্বরের থেকে বাঁচতে হলে নিজেকে শেষ করতে হবে। ঈশ্বর আরো কাছে এসেছেন। ওনার নিস্তব্ধ ধ্বনি আমার মাথার ভেতর বেজে চলেছে। আমি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি। এক সময়
ছাদের প্রান্তে গিয়ে পৌঁছালাম। চোখ বন্ধ অবস্থাতে। চোখ খুললেই হয়তো ঈশ্বরকে দেখতে পাবো। ওনাকে দেখলে আমার মানসিক অবস্থা ঠিক থাকবে না, হারিয়ে যাব কালের অতল গহ্বরে। আর একটু পিছিয়ে গেল। ছাদে একেবারে প্রান্তে এসে পৌঁছেছি। এর থেকে নিষ্কৃতির শুধুমাত্র একটা উপায় আছে, আত্মহনন। লাফিয়ে পড়লাম নিচে। চোখ খুললাম, দেখলাম ঈশ্বর আসছেন। এগিয়ে আসছেন তিনি আমার আরো কাছে। ওনার চোখে কোনো লোভ নেই, জিঘাংসা নেই, দুঃখ আনন্দ কিছু নেই। শুধু একটা শান্তি, কিছু না করা, শুধু হারিয়ে যাওয়ার এক অপরূপ শান্তি। চিৎকার করে উঠলাম। তা ভয় নাকি অন্য কিছু বুঝলাম না। বৃষ্টির ফোঁটা ফোঁটা জল আমার মুখে এসে পড়ছে। দৃষ্টি ঝাপসা হচ্ছে। কিছু দেখতে পাচ্ছি না। মনে হয় মাটির অনেক কাছে এসে পড়েছি। ঈশ্বর আমায় গ্রাস না করলে আমি আবার ফিরতে পারবো আমার মাত্রায়। একটা কালো অন্ধকারময় সত্তা আমার চারপাশে ধাবিত হচ্ছে। হয়তো এই সেই 11th ডাইমেনশনের জীব। খাতা যখন পাওয়া গেল তখন ঘরে কেউ ছিল না। জানালাটা অদ্ভুতভাবে খোলা ছিল, অথচ বাইরে ঝড় ওঠেনি সেই রাতে। প্রথম পাতায় লেখা ছিল একটি মাত্র লাইন, তোমায় আমি লিখতে বলিনি। তারপর পাতায় সাজানো ছিল অসংখ্য শব্দ, আঁকাবাঁকা অক্ষরে ভরা অন্য কোনো লিপি, যার অর্থ উদ্ধার করা যায়নি, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কাগজের গায়ে নখের দাগ ছিল, কোথাও যেন জল পড়ে ছিঁড়ে যাওয়ার লেখা। শেষ পাতায় লেখা, যখন তুমি এটা পড়বে তখন আমি থাকবো না, কিন্তু আমার দরজা খোলা। এইবার তুমি দেখো কোনটা তুমি খুলতে চাও। আমি লিখে গেছি, যেন তুমি ভুলে না যাও। চোখটা বুঝে ফেললে আবার খুলতে পারো, কিন্তু মনে রেখো, তোমায় আমি লিখতে বলি, তবু তুমি লিখে ফেললে। পালাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি পালাও। শুনছিলেন মিডনাইট শ্যাডো টেলসের বিশেষ গল্প অভিশপ্ত বাড়ির বাসিন্দা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।